শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের ছাত্রদের, অর্থনীতি ছাত্রদের আমার ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছি অর্থ, ব্যাংকিং এবং অর্থায়ন। তো এর প্রথম অধ্যায়টি আমরা শুরু করেছিলাম এবং গত ক্লাসে আমরা অর্থ সংক্রান্ত যে আলোচনাগুলো তার শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আরো নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা জানবো ডিমান্ড ফর মানি কি, ডিটারমিনেন্টস অফ মানি ডিমান্ড, লিকুইডিটি ট্র্যাপ এবং আরো জানবো সাপ্লাই অফ মানি সম্পর্কে। তো প্রথমে আমরা এই ডিমান্ড ফর মানি জানার আগেও আমরা যে জিনিসটি নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ মানি, যেটি আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারই দু একটা বাকি আছে, আমরা সেটা প্রথমে শেষ করে নিয়ে তারপরে আজকের টপিকগুলো নিয়ে আবার আলোচনা শুরু করব। তো এর মাঝখানে আমরা গত ক্লাসে অনেক ধরনের অর্থ সম্পর্কে জেনেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা যেটি প্রথম জানছি সেটি হচ্ছে আমাদের নিয়ার মানি বা প্রায় মুদ্রা সম্পর্কে। তো নিয়ার মানি বা প্রায় মুদ্রা বলতে আসলে কি বুঝি আমরা? বলা হয় যে যে সকল সম্পদ খুব সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে আমরা বলি হচ্ছে প্রায় মুদ্রা বা নিয়ার মানি। তার মানে আমরা এই প্রথম কথা থেকেই বুঝছি যে যে সকল সম্পদ খুব সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় তাকেই বলা হয় প্রায় মুদ্রা। তাহলে এটা অবশ্যই নগদ অর্থ না, কিন্তু নগদ অর্থের মতোই, এই জন্যই বলা হচ্ছে কি নিয়ার মুদ্রা বা প্রায় মুদ্রা, বা আমরা এটাকে বলি হলো কোয়াজে মানিও বলি, নিকট মুদ্রাও বলি, প্রায় মুদ্রাও বলি। টাকার মতোই কিন্তু টাকা না, অর্থর মতোই অর্থ না। আমাদের যে অর্থ থাকে বা টাকা থাকে সেগুলো দেখা যায় যে এদের তারল্য খুব বেশি, অর্থাৎ আমরা যে কোনো সময় যে কোনো কিছুতে এটিকে করতে পারি। কিন্তু এই যে আমরা বলছি যে নিয়ার মানির কথা, সেটির তারল্য বা সেটি অসীম না, কিন্তু বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থার যে মেয়াদি আমানতিপত্র, ইকুইটি শেয়ার, বিনিময় বিল, ট্রেজারি বিল, এসব মূল্যের যে ভান্ডার হিসেবে কার্যকর হয় এবং বিনিময় কাজে এরা আংশিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তাই এই জন্য এদেরকে আমরা বলি নিকট মুদ্রা বা প্রায় মুদ্রা, সেটি বলা হয়। অর্থাৎ মুদ্রা বা অর্থের নিকট বিকল্প হিসেবে আমরা এটি ব্যবহার করতে পারি, এই জন্য এটাকে আবার মুদ্রা বিকল্প বলা হয়। যেমন আমরা বলতে পারি যে প্রাইস বন্ড বা সরকারি যে বন্ড গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নিয়ার মানি। এটা অর্থের মতো একদম তরল না, কিন্তু এটি দিয়ে অনেক সময় আমরা কাগজি মুদ্রা বা কাগজি নোট বা ধাতব মুদ্রার পরিবর্তে এটি কিন্তু আমরা বিনিময় কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রাইস বন্ড নিয়ে আমরা সরাসরি দেখবো যে কোনো কিছু ক্রয় করতে গেলে আমরা প্রাইস বন্ড ব্যবহার করি না, কিন্তু যখন কোনো মানে বিশেষ প্রয়োজনে হয়তো বা যদি আমরা এটি ব্যবহার করতে চাই তাহলে করতেও পারি। তাহলে এটিকেই বলে হচ্ছে নিয়ার মানি বা প্রায় মুদ্রা। অর্থাৎ তাহলে কি বললাম, যে সকল সম্পদ খুব সহজে নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে বলা হয় নিয়ার মানি বা প্রায় মুদ্রা, যেমন প্রাইস বন্ড, সরকারি বন্ড ইত্যাদি। এরপর আমরা যে ধরনের মুদ্রা সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমাদের ফিয়াট মানি বা আদিষ্ট মুদ্রা। যে মুদ্রার নিজস্ব অন্তর্নিহিত কোনো মূল্য নেই সেই ধরনের মুদ্রাকে আমরা বলছি হচ্ছে যে আদিষ্ট মুদ্রা। অর্থাৎ এই যে আমাদের আদিষ্ট মুদ্রার কথাটি বললাম, এটির নিজস্ব কিন্তু কোনো মূল্য থাকে না, কিন্তু সরকারি আইনের মাধ্যমে একে মুদ্রা হিসাবে গণ্য করা হয়, এজন্য এটাকে বলা হয় আদিষ্ট মুদ্রা। যেমন আমাদের দেশে যে কাগজের নোটগুলো আছে, যদি আমি 100 টাকার একটা কাগজের নোট নিয়ে দেখি, আসলে তো যদি এখানে ওই যে গভর্নরের সাইন না থাকে কিংবা যে টাকার যে বৈশিষ্ট্যগুলো এগুলো যদি এটার মাঝখানে না থাকে তাহলে কিন্তু এটি এক টুকরা কাগজ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সরকারি আদেশে এটার উপরে যেমন লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। তো এই সমস্ত কারণেই কিন্তু এটি আমরা টাকা বা মুদ্রা হিসেবে এটিকে গ্রহণ করছি। সুতরাং এই জন্য এটি আদিষ্ট মুদ্রা, অর্থাৎ যে মুদ্রার নিজস্ব কোনো মূল্য থাকে না, কিন্তু সরকারি আইনের মাধ্যমে যাকে মুদ্রা হিসেবে ঘোষণা করা হয় তাকেই বলা হয় আদিষ্ট মুদ্রা। এই কথাটার মানে থাকে যে কাগজি নোটের এমনি কোনো মূল্য নেই, কিন্তু সরকারি আদেশের প্রেক্ষিতে সেই কাগজ আমরা কি করি, বিনিময়ের মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহার করে থাকি। সুতরাং আমাদের দেশের যে কাগজি মুদ্রাটা আছে সেটিকে আমরা কি বলতে পারি,
আদিষ্ট মুদ্রা বা ফিয়াট মানি হিসাবে এটি পরিচিত। এরপর আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ন্যারো মানি বা সংকীর্ণ মুদ্রা। এটি সম্পর্কে মনে হয় তোমরা একটু আগেও কি জানা ছিল কিনা আমি জানি না, তবে আমরা আবার একটু জেনে নেই। ন্যারো মানি বা সংকীর্ণ মুদ্রা বলতে বোঝায় যে ব্যাংক বহির্ভূত অর্থ, ঠিক আছে, অর্থাৎ জনগণের হাতে যে নগদ অর্থটা থাকে এবং তফসিলি ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে আমরা বলে থাকি হচ্ছে ন্যারো মানি বা সংকীর্ণ মুদ্রা। বা এভাবেও বলা হয় যে আমাদের যে প্রচলিত মুদ্রাগুলো আছে এবং চাহিদা আমানতের যে সমষ্টি, এটাকে সংকীর্ণ অর্থে আমরা যোগান বলে থাকি এবং এদের একসাথে আমরা বলে থাকি মানে সংকীর্ণ অর্থ বা ন্যারো মানি। আমাদের যে কারেন্সি আছে, কারেন্সি নোট আছে এবং কয়েন আছে এবং চাহিদা আমানতের সমষ্টিকে আমরা একসাথে এটাকে বলে থাকি ন্যারো মানি। আমি সংকীর্ণ মুদ্রাটাকে কি বুঝাতে পেরেছি? সংকীর্ণ মুদ্রাটা হচ্ছে তাহলে আমাদের যে ব্যাংক বহির্ভূত অর্থ, মানে জনগণের হাতে যে নগদ অর্থটা থাকে, আমাদের হাতে যে নগদ অর্থ থাকে আর আমাদের ব্যাংকগুলোতে যে চাহিদা আমানত থাকে, সেটিকে একসাথে বলা হয় হচ্ছে আমাদের ন্যারো মানি বা সংকীর্ণ মুদ্রা। এই সংকীর্ণ মুদ্রাকে আমরা সাধারণত দেখবে যে তোমাদের যদি বই খুলো যে এটাকে M1 দিয়ে ডিনোট করা হয়। এটিকে আমরা M1 দিয়ে দেখিয়ে থাকি এবং এখানে আমরা দেখবো যে এটিকে M1 দিয়ে দেখিয়ে থাকি এবং M1 ইকুয়াল টু হচ্ছে আমাদের বলেছি আমরা যে জনগণের হাতে সংরক্ষিত মুদ্রা যেটা থাকে, অর্থাৎ আমরা কারেন্সি ইন হ্যান্ড পিপল, মানে জনগণের হাতে যে মুদ্রাটি থাকে, প্লাস হচ্ছে আমাদের চাহিদা আমানত বা এটাকে আমরা বলে থাকি ইংরেজিতে ডিমান্ড ডিপোজিট। এই দুটো সমন্বয়ে আমাদের হচ্ছে কি M1 বা ন্যারো মানি, ঠিক আছে। সংকীর্ণ মুদ্রা, তাহলে সংকীর্ণ মুদ্রায় কারা অন্তর্ভুক্ত আছে? সেখানে হচ্ছে জনগণের হাতে নগদ অর্থ এবং তফসিলি ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে আমরা বলছি ন্যারো মানি। এটিকে আমরা সাধারণত M1 দ্বারা চিহ্নিত করে থাকি। এটিকে আমরা দেখাই হলো কি দ্বারা? M1 দ্বারা আমরা এটিকে দেখিয়ে থাকি, সেটি হচ্ছে ন্যারো মানি। এবং এই ন্যারো মানির তারল্যই সবচেয়ে বেশি, বা সংকীর্ণ মুদ্রার তারল্যই সবচেয়ে বেশি। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের ব্রড মানি বা বিস্তৃত মুদ্রা। সঞ্চয়ী আমানত, মেয়াদি আমানত এবং এর সঙ্গে যে আমাদের শর্ট টার্ম ডিপোজিট, একটি নির্দিষ্ট সময়ান্তরে যেগুলো জনগণ নগদ আকারে পেতে পারে এবং লেনদেন কাজে ব্যবহার করতে পারে, এই দুটো হচ্ছে আমাদের একসাথে বলি আমরা ব্রড মানি। অর্থাৎ সংকীর্ণ মুদ্রা যা ছিল আমাদের এখানে M1 যে জনগণের হাতে রক্ষিত মুদ্রা প্লাস হচ্ছে আমাদের চাহিদা আমানত, এর সঙ্গে যদি আমি মেয়াদি আমানতকে যোগ করে দেই তাহলে সেটিকে আমরা বলছি বিস্তৃত মুদ্রা। অর্থাৎ তাহলে এটির সঙ্গে থাকছে কি আমাদের? এখানে থাকছে আমাদের জনগণের হাতে নগদ অর্থ প্লাস হচ্ছে আমাদের তফসিলি ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং তারও সঙ্গে থাকছে ব্যাংকের মেয়াদি আমানত। এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের ব্রড মানি। এবং ব্রড মানিকে আমরা দেখিয়ে থাকি হচ্ছে M2 দ্বারা। ব্রড মানিকে তাহলে আমরা কি দ্বারা ডিনোট করছি? ব্রড মানিকে আমরা দেখাবো, যে তোমরা যদি দেখো ব্রড মানিকে দেখানো হয় M2 দ্বারা। M2 দ্বারা আমরা ব্রড মানিকে দেখিয়ে থাকি। ব্রড মানি হচ্ছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি কি? ব্রড মানি হচ্ছে M2 ইকুয়াল টু আমাদের আসতেছে হলো CU প্লাস DD, CU প্লাস DD প্লাস DD, অর্থাৎ কারেন্সি ইন হ্যান্ড, ডিমান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট। এই সবগুলো মিলে তাহলে কি হচ্ছে আমাদের? এই সবগুলো আমাদের মিলে হচ্ছে আমাদের M2। তাহলে M1 এর সঙ্গে শুধু যদি আমি টাইম ডিপোজিট বা মেয়াদি আমানত যোগ করে দিই তাহলেই হয়ে যাচ্ছে আমাদের ব্রড মানি। আমরা বললাম ন্যারো মানিকে আমরা দেখাই M1 দ্বারা আর ব্রড মানিকে আমরা দেখাই M2 দ্বারা, ঠিক আছে। তাহলে আমরা ন্যারো মানি এবং ব্রড মানি এই দুটো কাকে বলে সেটি জেনে ফেললাম। এবং তোমাদের এটি অবশ্যই মনে রাখতে হবে ন্যারো মানি এবং ব্রড মানি কোনটি এবং এটার পার্থক্য কি সেটাও কিন্তু জানতে হবে। সমীকরণ দুটো লিখে দিয়েছি, সেটাও মনে রাখতে হবে। এবং একটা জিনিস খেয়াল করো যে সংকীর্ণ মুদ্রাটি কিন্তু বিস্তৃত মুদ্রার একটি অংশ।
এখানে আমরা যদি দেখি যে সংকীর্ণ মুদ্রাটি হচ্ছে বিস্তৃত মুদ্রারই একটি অংশ হিসাবে এখানে চিহ্নিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে যা এটার অংশ হিসাবে এটাই বিস্তৃত হচ্ছে, এটা মনে রাখবে। আর সংকীর্ণ মুদ্রার চেয়ে যে বিস্তৃত মুদ্রাটি আছে সেটি জাতীয় আয়ের সাথে বেশি জড়িত, এবং কারণ হচ্ছে যে আর্থিক নীতি প্রণয়নে এবং বাস্তবায়নে দেখা যায় যে সংকীর্ণ মুদ্রার চাইতে বিস্তৃত মুদ্রা বেশি কাজ করে থাকে। তাহলে আমরা সংকীর্ণ মুদ্রা এবং বিস্তৃত মুদ্রা এই সম্পর্কেও এখন জেনে ফেললাম। এরপরে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমাদের হাই পাওয়ার্ড মানি বা শক্তিশালী মুদ্রা। হাই পাওয়ার্ড মানি বা শক্তিশালী মুদ্রা বলতে আমরা যেটিকে বুঝি সেটা বলা হয় যে একটা নির্দিষ্ট সময়ে কোন দেশে মোট প্রচলিত যে মুদ্রা আছে এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে একসাথে আমরা বলে থাকি শক্তিশালী মুদ্রা বা হাই পাওয়ার্ড মানি। দেখা যায় যে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক যে কাগজের নোট এবং ধাতব মুদ্রা যেগুলো আছে সেটি যখন একসাথে আমরা বলি কারেন্সি, এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংক সমূহ দেখা যায় যে ওই যে কোনো দেশের নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের রিজার্ভের একটি নির্দিষ্ট অংশ জমা রাখে, এটাকে বলা হয় রিজার্ভ। সুতরাং এই প্রচলিত মুদ্রা বা কারেন্সি এবং রিজার্ভ এই দুটোর সমষ্টিকে একসাথে আমরা বলি হচ্ছে শক্তিশালী মুদ্রা। তাহলে শক্তিশালী মুদ্রা বলতে আমরা যে জিনিসটি বুঝি সেটি হচ্ছে হলো আমাদের কারেন্সি এবং রিজার্ভ এই দুটোর সমষ্টিকে একসাথে আমরা বলে থাকি হচ্ছে হাই পাওয়ার মানি। এটিকে যদি আমরা MH দ্বারা ডিনোট করি তাহলে দেখা যায় যে আমাদের শক্তিশালী মুদ্রাটি দাঁড়াচ্ছে হলো MH equal to CU প্লাস আমাদের হচ্ছে এটা R, অর্থাৎ রিজার্ভ আর কারেন্সি এই দুটো মিলে হচ্ছে আমাদের হাই পাওয়ার মানি। এবং এই শক্তিশালী মুদ্রার যোগান দ্বারাই কিন্তু একটি দেশের মুদ্রার যোগান বা অর্থের যোগান প্রভাবিত হয়। যদি শক্তিশালী মুদ্রার পরিমাণ বেড়ে যায় তাহলে দেখা যায় সেই দেশের অর্থের যোগান বাড়ে, আবার যদি শক্তিশালী মুদ্রার যোগান কমে যায় তাহলে দেখা যায় অর্থের যোগানও কমে যায়। আমরা অর্থের যোগান সম্পর্কে আজই পরবর্তীতে জানবো। এবং শক্তিশালী মুদ্রার যে ভিত্তিটা আছে তার দ্বারা অর্থের যোগান প্রভাবিত হয় বলে এটিকে একটি দেশের আর্থিক ভিত্তি বা মনিটারি বেস বলা হয়। তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে শক্তিশালী মুদ্রাকে আমাদের কি বলা হয়, মনিটারি বেস হিসাবে অভিহিত করা হয়। তাহলে আমরা জানলাম নিয়ার মানি, ফিয়াট মানি, ন্যারো মানি, ব্রড মানি এবং হাই পাওয়ার্ড মানি বলতে কি বুঝি সেই সম্পর্কে। এখন আমরা চলো জেনে ফেলি যে এর পরবর্তীতে আমাদের যেটি আছে সেটি হচ্ছে হলো ডিমান্ড ফর মানি বলতে আমরা কি বুঝি সেটি সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা ডিমান্ড ফর মানি বা অর্থের চাহিদা একটি সংজ্ঞা দেখো এখানে তোমরা আমি লিখেই রেখেছি, সেখানে লেখা আছে ডিজে পিয়ার্স এবং GM শ বলছেন অর্থের চাহিদা বলতে আমরা দ্রব্য ও সেবা ক্রয়, আর্থিক সম্পদ ক্রয়, অন্যকে দান করা ইত্যাদি উদ্দেশ্যে এর ব্যবহার বুঝি না বরং ধরে রাখাকে বুঝি। এই কথাটি একটু ভালো করে খেয়াল করো। তাহলে অর্থের চাহিদা বলতে আমরা কি বুঝলাম যে দ্রব্য এবং সেবা ক্রয়, আর্থিক সম্পদ ক্রয়, অন্যকে দান করা এই উদ্দেশ্যের ব্যবহার বুঝি না। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এটার ব্যবহারটাকে বুঝবো না বরঞ্চ এটা কি বলতেছি যে এটাকে ধরে রাখা, এই যে বিষয়টা বললাম যে এটাকে ধরে রাখাকে বুঝি আমরা হচ্ছে অর্থের চাহিদা। অর্থাৎ আমরা এভাবে বলতেই পারি যে অর্থের চাহিদা বলতে জনসাধারণ এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহ, ব্যাংক না, ব্যাংক ছাড়া কর্তৃক অর্থ হাতে ধরে রাখার ইচ্ছাকে বোঝায়। আমরা মনে করি ধরো যে একটা ব্যক্তির মাসিক আয় হচ্ছে 10,000 টাকা, কিন্তু তিনি বিভিন্ন দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য তিনি হাতে 8,000 টাকা ধরে রাখেন, তাহলে এই নির্দিষ্ট একটা সময়ে ওই ব্যক্তির অর্থের চাহিদা হচ্ছে 8,000 টাকা। সুতরাং আমরা এইভাবে বলবো যে নির্দিষ্ট সময়ে একটা অর্থনীতিতে জনসাধারণ এবং ব্যবসা প্রতিষ্ঠান, আবার বলছি ব্যাংক ছাড়া, যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকেই বলা হয় অর্থের চাহিদা। আবার এভাবে আমরা বলতে পারি যে আয় এবং সম্পদকে সুদ অর্জনকারী
তারল্যবিহীন সম্পত্তি, বন্ড, বিল ইত্যাদির আকারে না রেখে নগদ অর্থের আকারে ধরে রাখার ইচ্ছাকে আমরা বলতে পারছি অর্থের চাহিদা। অর্থাৎ তাহলে অর্থের চাহিদা বললে আমরা কি বলতে পারি? অর্থের চাহিদা বলতে আমরা বুঝাই যে আমাদের অর্থ ধরে রাখার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা বলছি যে অর্থের চাহিদা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে আমাদের কোন নির্দিষ্ট সময়ে সমাজের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাহলে আমরা তাকে বলছি অর্থের চাহিদা। এবং এরপরে আমরা দেখছি যে আরভিং ফিশার কি বলেছেন। উনি বলেছেন বিনিময়ের উদ্দেশ্যেই লোকে অর্থের চাহিদা করে থাকে। অর্থাৎ এই যে অর্থের চাহিদাটা করছে লোকজন, আমরা যে বলছি যে ধরে রাখছে, কেন ধরে রাখছে? তখন তিনি বলছেন যে বিনিময়ের উদ্দেশ্যে আসলে লোকজন হাতে এই অর্থের চাহিদাটা করে রাখে বা অর্থটা হাতে ধরে রাখে। এটা হচ্ছে আমাদের কে বললেন? আরভিং ফিশার বলেছেন। এরপরে যদি আমি দেখি যে অর্থের যে এই চাহিদার কথাগুলো বললাম সেটাকে যে আমরা দেখি যদি এখানে যে মানুষ যে হাতে অর্থ ধরে রাখে সেটা কেন রাখে? আমরা বললাম যে তার বিনিময় ইচ্ছা বা কেনার ইচ্ছা এইগুলো পূরণ করার জন্য। তো এই অর্থটা যে ধরে রাখতে চাচ্ছে কেন, কি কি কারণে একটা মানুষ আসলে অর্থ ধরে যায়? একটা আমরা বললাম যে বিনিময়ের জন্য মানুষ অর্থের চাহিদা করে থাকে, কিন্তু লর্ড কেইন্স, এই অর্থনীতিবিদের নাম তোমরা জানো, অর্থনীতি লর্ড কেইন্স, উনি সর্বপ্রথম বিস্তৃতভাবে অর্থের চাহিদাটা ব্যাখ্যা করেছেন যে আসলে কেন এটা মানুষ হাতে ধরে রাখতে চায়। যারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ছিলেন তারা মনে করতেন যে অর্থ শুধুমাত্র লেনদেনের উদ্দেশ্যে ব্যবহার করা, মানে উদ্দেশ্যে চাওয়া হয় এবং সেই জন্য রাখা হয়। কিন্তু কেইন্স দেখান যে মানুষ তিনটি উদ্দেশ্যে সমাজে অর্থের জন্য তিন ধরনের চাহিদা করে থাকে। চলো আমরা এখন সেই চাহিদাগুলো সম্পর্কে একটু জানি। প্রথমেই হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা বা ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। দ্বিতীয়টি হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা বা প্রিকশনারি ডিমান্ড ফর মানি। এরপর আমরা দেখবো অর্থের ফটকা চাহিদা বা স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এখন আমরা চলো একটি একটি করে এখন জানি যে কোনটি কি। প্রথমটি হচ্ছে আমাদের ট্রানজাকশন ডিমান্ড ফর মানি বা অর্থের লেনদেনের জন্য যে চাহিদাটা করে। লেনদেনের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময়ে জনসাধারণ এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটিকে আমরা বলি হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা। এবং এখানে এটি খেয়াল করবে যে যার আয় বেশি সে বেশি দ্রব্য কিনে বলে তার অর্থের লেনদেন চাহিদা বেশি। আর যখন সবারই যদি চাহিদা বেশি হয়ে যায় তখন দেখা যায় যে সমগ্র অর্থনীতিতে জাতীয় আয় বাড়লে অর্থের লেনদেন চাহিদাটি বেড়ে যায়। এবং এখানে দেখো যে এই যে লেনদেন চাহিদার কথা বললাম আমরা, ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, এটি মানে কেন করছে? আমরা বলছি যে মানি নিডেড টু বাই গুডস, মানুষ এই লেনদেন করার জন্য অর্থাৎ তার বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রী ক্রয় করার জন্যই কিন্তু এই ট্রানজাকশন ডিমান্ডটা মানুষ করে থাকে। এবং তাহলে এটা কার সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে আয় বা ইনকামের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আমরা সরাসরি বলতে পারি যে অর্থের যে লেনদেন জনিত চাহিদাটি আছে সেটি মানুষের আয়ের সঙ্গে সম্পর্কিত। যার আয় বেশি তার লেনদেন জনিত অর্থের চাহিদাটা বেশি থাকে, আর যার আয় কম থাকে সেটিকে আমরা তার লেনদেন জনিত অর্থের চাহিদাটি কম থাকে। আচ্ছা, এবং এখন দেখো যে এটাকে যদি আমরা ফাংশন আকারে দেখাই, আমরা ট্রানজাকশন ডিমান্ড ফর মানিকে দেখাচ্ছি এমটি হিসেবে ইজ দ্য ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এটি আয়ের অপেক্ষক। আমরা এখানে একটা কে ধ্রুবক নিয়ে দেখলাম যে এটা কে ওয়াই। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে একটা প্রথম মাত্রা অন্তর্কলন করি তাহলে দেখি এটা সমান পাচ্ছি আমরা কে ধ্রুবক এবং যেটির মান হচ্ছে ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা গ্রেটার দেন 0 দেখেই বলতে পারি যে অর্থের লেনদেন চাহিদা, প্রথম অন্তর্কলনের মান যেহেতু গ্রেটার দেন 0 হচ্ছে, যে অর্থের লেনদেন চাহিদা এবং আয় এই দুটোর মাঝখানে যে সম্পর্কটি আছে এই দুটি সম্পর্ক হচ্ছে পজিটিভ বা সরাসরি। অর্থাৎ যদি আমার আয় বৃদ্ধি পায় তাহলে কি হবে? ট্রানজাকশন ডিমান্ড ফর মানি বেড়ে যাবে, আর যদি আয় হ্রাস পায় তাহলে আমার ট্রানজাকশন ডিমান্ড ফর মানিটা কি হবে? কমে যাবে।
আচ্ছা, এটিকে এই সম্পর্কটাকে আমরা কিন্তু আবার চিত্রের সাহায্যেও দেখতে পারি। চলো একটু এখন চিত্রের মাধ্যমে দেখি যে আমাদের এই ট্রানজাকশন ডিমান্ড ফর মানিটা কেমন। আমাদের এটি হচ্ছে, আমরা এখানে ভূমি অক্ষে দেখাচ্ছি অর্থের লেনদেন জনিত চাহিদা, আর লম্ব অক্ষে দেখাচ্ছি হচ্ছে আমাদের আয়। ঠিক আছে, আমরা ভূমি অক্ষে কি লম্ব অক্ষে দেখাচ্ছি হচ্ছে আমাদের আয়, সরি আমাদের আয়টা দেখাচ্ছি লম্ব অক্ষে, আর আমাদের ভূমি অক্ষে দেখাচ্ছি হলো আমাদের হলো যেটা বললাম যে অর্থের লেনদেন জনিত চাহিদা বা ট্রানজাকশন ডিমান্ড ফর মানিটা আমরা দেখাচ্ছি ভূমি। আর এখানে আছে আমাদের হচ্ছে চিত্র আঁকার সময় এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করে নিবে, যে এখানে আমরা কি দিব, আমাদের অরিজিন বা জিরো। ঠিক আছে, আমাদের এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এটি আঁকতে গিয়ে প্রথম আমরা 45 ডিগ্রি এই যে লাইনটি আছে সেটি আঁকবো। এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি লাইন। এর দ্বারা আমরা বুঝাই আসলে যে এখানে আমাদের কি থাকে, যে আমাদের যা আয় এবং ব্যয় সেটি পরস্পর সমান। কিন্তু এরপরে আমাদের যে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি লাইনটি আসবে সেটি কিন্তু আসবে এর নিচে অবস্থিত হবে। অর্থাৎ এই যে রেখাটি আমরা এখানে এঁকেছি এখন, সেটি হচ্ছে আমাদের ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। এখানে দেখো যে কথাটি বলেছিলাম, এই রেখাটি কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। কেন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হলো? এর কারণটা হচ্ছে যে আয়ের সঙ্গে আমাদের ট্রানজাকশন ডিমান্ডের যে সম্পর্ক মানি যে সম্পর্কটি, সেটি হচ্ছে সরাসরি আয় যত বাড়বে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি তত বাড়বে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতো, সেটি হচ্ছে যে আমরা বললাম যে এটি 45 ডিগ্রি লাইনের নিচে কিন্তু অবস্থিত। কেন এখানে অবস্থিত? কারণ হচ্ছে যে এইখানে আমাদের যত টাকা আমরা আয় করি তার সবটুকু কি করি না, আমরা তার সবটুকু কিন্তু ব্যয় করে ফেলি না। এই কথাটা অবশ্যই তোমরা জানো যে যতটুকু আমরা আয় করি তার সবটুকু ব্যয় করি না, বরঞ্চ কিছুটা আমরা কি করে থাকি, সঞ্চয় করে থাকি। সুতরাং এই জন্য এই রেখাটির অবস্থানটা হচ্ছে আমাদের যে এটি আমাদের যে 45 ডিগ্রি লাইনটি আছে তার নিচে অবস্থান করবে। এই চিত্র যখনই আঁকবে তখন কিন্তু তোমরা এটা মাথায় লাগবে যে এটি হচ্ছে আমাদের এই 45 ডিগ্রি যে লাইনটা আছে তার নিচে অবস্থান করবে। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি। তাহলে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি কার উপরে নির্ভর করে? সেটি হচ্ছে সরাসরি আয়ের উপর নির্ভরশীল, এবং আয় বাড়লে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীটাতে, সেটি হচ্ছে আমাদের অর্থের সতর্কতামূলক চাহিদা বা প্রিকশনারি ডিমান্ড ফর মানি। অর্থাৎ একজন ব্যক্তি যে তার যে বিভিন্ন ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত অবস্থার জন্য মোকাবেলা করার জন্য সতর্কতা হিসাবে বর্তমানে মানুষ কিছু নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, সেই ধরনের চাহিদাকে আমরা বলছি সতর্কতামূলক চাহিদা বা প্রিকশনারি ডিমান্ড ফর মানি। যেমন ভবিষ্যতে কোনো অসুস্থতা, ব্যবসায় ক্ষতি বা চাকরি চলে গেল, এই ধরনের কারণে যখন মানুষ অর্থের চাহিদাটা করে থাকে সেটিকে বলি আমরা প্রিকশনারি ডিমান্ড ফর মানি বা অর্থের সতর্কতামূলক চাহিদা। এবং এটিও কিন্তু আমাদের আয়ের উপর নির্ভরশীল, এটাও আমাদের আয়ের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ যার আয় বেশি সে এই সতর্কতামূলক অর্থের চাহিদাটা বেশি পরিমাণে রাখে, আর যার আয় কম সেটি তারা কম রেখে থাকে। তাহলে এটাও আমাদের মানুষ কেন রাখে? তার ফিনান্সিয়াল যে ইমার্জেন্সি গুলো হয় সেটা মিট আপ করার জন্য রাখে, এবং সেটি আমাদের আয়ের উপরে নির্ভরশীল হয়। এখানেও তাহলে আমরা দেখবো যে এটার যদি আমরা ফাংশনটি দেখি যে মানি প্রিকশনারি ডিমান্ড ফর মানি ইজ দ্য ফাংশন অফ y ইকুয়াল টু আমরা ky, এখানে k একটা ধ্রুবক নিয়েছি আমরা, এবং এটিরও আমরা প্রথম মাত্রা অন্তরকরণ করলে দেখবো যে এই মানটি হচ্ছে 0 থেকে বড়। অর্থাৎ এখান থেকেও যদি আমরা একটি রেখা এঁকে থাকি তাহলে সেই রেখাটি আমাদের যে আগের চিত্রটির মতোই ঠিক একই রকম হবে, সেটিও বাম দিকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এখানে শুধু আমরা ভূমি অক্ষে অর্থের সতর্কতামূলক অর্থের চাহিদা লিখবো, আর লম্ব অক্ষে আয় থাকবে। এভাবে আমরা এখন জানবো যেটি, সেটি হচ্ছে কর্মতৎপর অর্থের চাহিদা
ডিমান্ড ফর অ্যাক্টিভ ব্যালেন্স অফ মানি, অর্থের যে আমরা এই যে লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা পড়লাম, এই দুটোর সমষ্টিকে একসাথে বলা হয় কর্মতৎপর অর্থের চাহিদা। কারণ এই যে এই দুটো উদ্দেশ্য, অর্থাৎ আমাদের সতর্কতামূলক এবং লেনদেন উদ্দেশ্যে যে অর্থের চাহিদা হয় তা কিন্তু অলস পড়ে থাকে না, বরঞ্চ লেনদেনের জন্য এটি ব্যবহার করা হয়। এই জন্য এটিকে আমরা বলে থাকি কর্মতৎপর অর্থের চাহিদা। অর্থাৎ তাহলে কোন দুটো একসাথে আমাদের কর্মতৎপর অর্থের চাহিদা হচ্ছে? একটা হচ্ছে আমাদের অর্থের লেনদেন চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা, এই দুটোকে একসাথে বলি আমরা কর্মতৎপর অর্থের চাহিদা। এরপরে যেটা আমরা জানবো সেটি হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি বা অর্থের ফটকা চাহিদা। অর্থের ফটকা চাহিদা সম্পর্কে সর্বপ্রথম ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন লর্ড কেইনস। ফটকা কারবারের জন্য নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় এবং সেই উদ্দেশ্যে সে সুযোগ মতো বন্ড কিনে লাভবান যাবে। অর্থাৎ ফটকা কারবারি যে সে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় এই জন্যই যে সে সুযোগ মতো বন্ড কিনে লাভবান হবে। বন্ড বা অন্য সম্পত্তির পরিবর্তে নগদ আকারে অর্থ সম্পদ রাখা হচ্ছে পোর্টফোলিও ব্যবস্থাপনার সিদ্ধান্ত। তাই অর্থের ফটকা চাহিদাকে আবার পোর্টফোলিও সম্পত্তির চাহিদাও বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি যে একজন মানুষ ফটকা ব্যবসার উদ্দেশ্যে যদি হাতে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটিকে আমরা বলি ফটকা অর্থের চাহিদা। অর্থাৎ বলা হয় যে মানুষ ঋণপত্রে টাকা খাটিয়ে কিছু বাড়তি টাকা উপার্জন করতে চায় এবং যদি ঋণপত্রের সুদের হার দেখা যায় বেশি হলে মানুষ ঋণপত্র বেশি ক্রয় করে, সেক্ষেত্রে মানুষ নগদ অর্থটা পরবর্তী সে কি করে ঋণপত্র হাতে রেখে এবং নগদ অর্থের চাহিদা তখন কমে যায়। তাহলে এই যে একটা অবস্থা আমরা বলছি যে মানুষ ওই ফটকা কারবারের জন্য যে অর্থের চাহিদাটা করে সেটি বলা হয় অর্থের ফটকা ব্যবসায় জনিত চাহিদা। এবং এটা দেখো খেয়াল বললাম যে আমরা অর্থের যে ফটকা চাহিদা সে যে when people wish to hold money rather than buy assets, bonds, risky investment, অন্য কিছু না কিনে তখন সে অর্থের ফটকা কারবার করবে বলে হাতে টাকাটা রাখে যে পরবর্তীতে সে যে কোনো সময় যাতে এই অন্য কোনো ঋণপত্র ক্রয় করে সে বেশি মুনাফা অর্জন করতে পারে, তাহলে সে সম্পদ অ্যাসেটস বন্ড এই আকারে রাখবে না। এটা দেখো নির্ভর করে কিসের উপর? এটি নির্ভর করছে কিন্তু আবার সুদের হারের উপর। এতক্ষণ আমরা দেখেছি যে আগে যে দুটো অর্থের চাহিদা সেই দুটো ছিল মানুষের আয়ের উপর নির্ভরশীল, আর এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হারের সাথে সম্পর্কিত। এবং সুদের হারের সাথে ফটকা অর্থের চাহিদা আবার বিপরীত ভাবে কিন্তু সম্পর্কিত। অর্থাৎ যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে যদি সুদের হার বাড়ে তাহলে অর্থের ফটকা চাহিদা কমে, আর যদি সুদের হার কমে যায় তাহলে অর্থের ফটকা চাহিদাটি বেড়ে যায়। তো এইটা যদি আমরা সমীকরণের আকারে একটু দেখি যে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ইকুয়াল টু ফাংশন অফ আরআই, অর্থাৎ এটা সুদের হার, আরআই দ্বারা আমরা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বুঝিয়েছি। তাহলে এটি ডিমান্ড ওটা নির্ভর করছে সুদের হারের সঙ্গে। এটিকে যদি আমি প্রথম মাত্রার অঙ্কন করি তাহলে যে আমরা কেটা ধ্রুবকটা পাই সেটির মানটি দেখা যাচ্ছে কি থেকে ছোট, শূন্য থেকে ছোট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইখানে এটি যেহেতু শূন্যের থেকে ছোট সুতরাং এদের সম্পর্কটা নেগেটিভ, এবং নেগেটিভ হলে অর্থাৎ আমাদের স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি আর সুদের হারের সম্পর্কটা হচ্ছে নেগেটিভ। এবং ঋণাত্মক বলে এখান থেকে যে আমরা রেখাচিত্র আঁকবো সেই রেখাচিত্র কিন্তু আমরা দেখবো যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি আমরা রেখাচিত্র এখানে পেতে পারি। অর্থাৎ এইটা থেকে যদি আমি রেখাচিত্র আঁকি তাহলে আমরা দেখতে পাবো যে বাম দিক থেকে ডান দিকে একটি নিম্নগামী রেখা আছে। এখানে আমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে, এইভাবে লিখলে ভালো হবে না, তারপর আমি একটু তোমাদের এটা দিয়ে লিখে দিচ্ছি সময় যাতে কম হয়। এটা হচ্ছে ও, এখানে হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট বা শুধু ইন্টারেস্ট লিখলে আমরা লিখতে পারি এখানে আই, আর এখানে হচ্ছে আমাদের স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এটা তোমরা বুঝে নাও, হাতে এভাবে লিখলে মাউসে এত একটু ভালো আসছে না। এবং এখান থেকে যে আমরা রেখাটি আঁকবো সেই রেখাটি আমরা দেখতে পাচ্ছি এইভাবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা। এখন দেখো এখানে আমরা মনে করি যে সুদের হার হচ্ছে, ভালো হলো না, আমরা যদি এখানে দেখি যে মনে করি এখানে যদি সুদের হার I1 তাহলে আমার অর্থের ফটকা চাহিদা হচ্ছে M1 এখানে হবে, তাই না? যদি আমাদের এখানে সুদের হার হচ্ছে I1 হয়, আমাদের সুদের হার হচ্ছে I1 হবে এখানে, তাহলে কি হচ্ছে এটা আমাদের
একটু সময় লাগছে না। এখানে সুদের হার যদি হয় I1, আমাদের এটা হচ্ছে M1। আর সুদের হার যদি এখানে আমরা দেখি যে সুদের হার কমে I2 হয়েছে, তখন কিন্তু আমরা দেখছি যে অর্থের ফটকা চাহিদাটি আরো বেড়ে গিয়েছে। তাহলে এই যে আমরা কথাটি বললাম যে এটা বিপরীতমুখী সম্পর্কে আবদ্ধ, তাহলে আমরা এই সেটির প্রমাণও কিন্তু পাচ্ছি। এবং এই জন্য আমরা কি বলছি যে এই রেখাটি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা হয়েছে। অর্থাৎ আমাদের স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানির জন্য যে রেখাটি আমরা দেখবো সেই রেখাটি হবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, কেননা এখানে যে আমাদের অর্থের সতর্কতামূলক ভুল বললাম, ফটকা কারবারজনিত অর্থের চাহিদা এবং এটি নির্ভর করে সুদের হারের উপর, এবং এই দুই সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। তাহলে আমরা দেখতে পেলাম যে কেইনসের মতে মানুষ এই তিনটি কারণে অর্থের চাহিদা করে থাকে, এবং এই তিনটির মধ্যে প্রথম দুটি আমাদের নির্ভর করছে আয়ের উপরে, আর শেষেরটি আমাদের নির্ভর করছে সুদের হারের উপরে। এখন আমরা যদি অর্থের মোট চাহিদা অপেক্ষকটি দেখতে চাই, তাহলে কিরকম দেখবো যে অর্থের মোট চাহিদা অপেক্ষক কিন্তু আবার এই তিনটিকে একসাথে করেই আমরা পাবো। আমরা দেখি এখন যে আমাদের অর্থের মোট চাহিদা অপেক্ষকের চেহারাটি কেমন দাঁড়ায়। আমরা যদি প্রথমটি দেখি, যেটি আমরা দেখেছিলাম ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, সেটি ছিল আয়ের উপর নির্ভরশীল এবং এটির সঙ্গে সম্পর্ক ছিল ধনাত্মক, অর্থাৎ আমাদের আয় এবং ট্রানজাকশন ডিমান্ড ফর মানি এটির সম্পর্ক ধনাত্মক, এটি আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি। দ্বিতীয়টি আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি, এটা এখানে একটু মধ্যে আমার মনে হয় কারেকশন দরকার, একটি ট্রানজাকশন ডিমান্ড ফর মানি হবে না, এটি হবে আমাদের স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানিটা হয়ে যাবে এখানে। না, এটা হবে প্রিকশনারি ডিমান্ড ফর মানি। আমি একটু এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রিকশনারি ডিমান্ড ফর মানি, এটা হবে আমাদের পি। ওকে, তাহলে এটা অফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রিকশনারি ডিমান্ড ফর মানি, এটা হবে আমাদের, সেটিও আমাদের কিসের উপর নির্ভরশীল, আয়ের উপরে নির্ভরশীল হচ্ছে আমাদের প্রিকশনারি ডিমান্ড ফর মানি। ঠিক আছে, এটি আমাদের হচ্ছে প্রিকশনারি ডিমান্ড ফর মানি। তাহলে এখানেও যদি আমরা দেখি, এটাও আমাদের হয়ে যাবে হলো প্রিকশনারি ডিমান্ড ফর মানি হচ্ছে এটি, এখানে আমরা লিখে দিচ্ছি হলো পি। তাহলে এখানেও দেখছি আমরা প্রিকশনারি ডিমান্ড ফর যেটি মানি, সেটিও আমাদের আয়ের সাথে সম্পর্কিত এবং সম্পর্কটি যেহেতু সরাসরি, সুতরাং এটিও আমাদের 0 থেকে বড় হয়েছে। এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে হলো আমাদের ছিল শেষ পর্যন্ত স্পেকুলেটিভ ডিমান্ড ফর, আচ্ছা না, প্রথমে আমরা এটিকে একসাথে করে ফেলি। এই যে আমাদের ট্রানজাকশন ডিমান্ড ফর মানি আর প্রিকশনারি ডিমান্ড ফর মানি, এই দুটো যেহেতু আয়ের ফাংশন বা আয়ের অপেক্ষক, সুতরাং এই দুটোকে একসাথে আমি M1 হিসেবে চিহ্নিত করতে পারি। সুতরাং M1 ইকুয়াল টু MT প্লাস MP লিখে আমরা ফাংশন অফ Y দেখাতে পারি। তাহলে আমরা এভাবে লিখতে পারি এখন M1 is the function of Y equal to MTY plus MP is the function of Y। আর যেহেতু এখানে আমাদের ট্রানজাকশন ডিমান্ড এবং প্রিকশনারি ডিমান্ড দুটি আয়ের উপর নির্ভরশীল, সুতরাং M1 ও আমরা দেখাতে পারি, যেটিকে আমরা নামকরণ করলাম নতুন করে, সেটিও আয়ের উপর নির্ভরশীল। তাহলে এখন আমরা দেখি, যদি আমরা এটিকে অন্তর্কলন করি, তাহলে যে মানটি পাচ্ছি কে, সেটিও কিন্তু 0 থেকে বড়। অর্থাৎ M1 কে আমরা আয়ের সাপেক্ষে অন্তর্কলন করে এই সম্পর্কটি কিন্তু প্রতিষ্ঠিত হলো। এরপর আমাদের যেটি বাকি আছে সেটি হচ্ছে আমাদের স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, সেটি আমরা বলেছি সুদের হারের সাথে সম্পর্কিত, এবং সুদের হারের সঙ্গে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানির সম্পর্কটি হচ্ছে ঋণাত্মক অর্থাৎ বিপরীতমুখী, এই জন্য এটি 0 থেকে আমাদের বড় হয়েছে। সুতরাং এটিকে আমরা M2 নাম হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে M1 এ আছে আমাদের দুটো, একটি হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড ফর মানি এবং প্রিকশনারি ডিমান্ড ফর মানি, আর M2 তে রয়ে গেল আমাদের স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি। এই তিনটি একসাথে করার ফলে আমরা M1 নাম দিলাম এবং M2 নাম দিলাম। তাহলে আমরা এখন যদি অর্থের মোট চাহিদা সমীকরণটি দেখতে চাই, আমরা অর্থের, আমরা দেখতে পাচ্ছি যেটি, সেটি হচ্ছে আমাদের অর্থের মোট চাহিদা অপেক্ষকটি যদি আমরা এখন দেখি, তাহলে দাঁড়াচ্ছে ডিমান্ড ফর মানি অর্থাৎ M1 is the function of Y plus M2 is the function of RI। অর্থাৎ M1 নির্ভর করে আয়ের উপরে, আর M2 নির্ভর করছে হচ্ছে
সুদের হারের উপরে। সুতরাং আমরা এই সমীকরণটা থেকে বলতে পারি যে অর্থের চাহিদা যেটি আমরা এতক্ষণ পড়লাম তার প্রধান নির্ধারক হচ্ছে দুটি, একটি হচ্ছে আয় বা ইনকাম, আরেকটি হচ্ছে সুদের হার। অর্থাৎ কোন দেশের অর্থের চাহিদা মূলত দেখা যায় যেটা আয় স্তর এবং সুদের হার এই দুটির উপরে নির্ভর করে থাকে। তাহলে আমরা অর্থের মোট চাহিদা অপেক্ষকটিও বের করে ফেললাম। এখন থেকে জানলাম যে অর্থের চাহিদার নির্ধারক আমরা দুটি বলেছি, মূলত একটি হচ্ছে আয় আর একটি হচ্ছে সুদের হার। আচ্ছা, এই দুটো ছাড়াও অর্থের চাহিদার কিন্তু আরো কিছু নির্ধারক রয়েছে। এখন আমরা চলো একটু দ্রুত সেইগুলো জেনে নেই। ডিটারমিনেন্টস অফ মানি ডিমান্ড, অর্থাৎ মানুষ কেন অর্থের চাহিদা করে। আমরা প্রথমেই বলেছিলাম যে নগদ অর্থ হাতে ধরে রাখার যে ইচ্ছা সেটাকে বলা হয় অর্থের চাহিদা। এটা কি কি দ্বারা প্রভাবিত হয় সেটি আমরা জানি। প্রথমে হচ্ছে আমাদের আয় বা ইনকাম দ্বারা। বলা হয় যে আয়ের উপর আমাদের দুটি নির্ভর করে, একটা হচ্ছে অর্থের লেনদেন চাহিদা এবং আরেকটা হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা। আয় বেশি হলে এই অর্থের চাহিদা বেশি হয়, আর কম হলে অর্থের চাহিদা কম হয়। এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে সুদের হার। এটি আমরা একটু আগেও দেখলাম যে সুদের হারের উপর অর্থের চাহিদা, বিশেষ করে আমরা বলেছি অর্থের ফটকা চাহিদা অবশ্যই নির্ভর করে। সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, আর সুদের হার যদি বেড়ে যায় তাহলে অর্থের ফটকা চাহিদা কমে যায়। সেটা আমরা চিত্র যখন এঁকেছি সেখানেও কিন্তু এটি পেয়েছি। তারপর হচ্ছে ভোগ প্রবণতা। ভোগ প্রবণতা অবশ্যই একটি দেশের লোকজনের অর্থের চাহিদাকে প্রভাবিত করবে। যখন আমরা ভোগ বেশি করি তখন কিন্তু অর্থের চাহিদাটি বেশি হয়, নগদ অর্থের চাহিদা বেড়ে যায়। আবার ভোগ প্রবণতা কম হলে নগদ অর্থের চাহিদা কমে যায়। যেমন তোমরা যে মনে করো যখন তোমরা ঢাকায় সবাই ছিলে, মেসে থাকতে, কলেজে যেতে হতো, রেগুলার বিভিন্ন খরচ ছিল, তখন কিন্তু তোমাদের ভোগ প্রবণতাটা অবশ্যই বেশি ছিল এবং তখন কিন্তু নগদ অর্থের চাহিদাটা বেশি ছিল, হাতে ধরে রাখতে তোমরা বেশি চাইতে। কিন্তু যখন তোমরা যার যার বাড়িতে চলে গিয়েছো, কলেজ বন্ধ, বাইরে যেতে পারছো না, লকডাউন আছে, তখন কিন্তু দেখা গিয়েছে যে নগদ অর্থের চাহিদাটা কমে গিয়েছে, কারণ তখন তোমাদের ভোগ প্রবণতাটাই কিন্তু আসলে কমে যেত। আমাদের সবারই যখন তখন ভোগ প্রবণতা কমে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে এই জিনিসটা হয়েছে যে অর্থের চাহিদাটা কমে যায়, সেটার উপর নির্ভর করে। তারপর হচ্ছে আমাদের সঞ্চয় প্রবণতা। আমি কতটুকু সঞ্চয় করতে চাই, মানুষ কতটুকু সঞ্চয় করতে চায় তারপরে উপরেও কিন্তু নির্ভর করে। অর্থাৎ যদি আমি মনে করি আমি সঞ্চয় করবো ভবিষ্যতের জন্য বেশি, তাহলে আমার নগদ অর্থের চাহিদাটা হবে কম। আর যদি মনে করি না আমি সঞ্চয় করবো না, সব খরচ করে ফেলবো, দরকার নেই আমার সঞ্চয় করে, কি দরকার, এই ধরনের মনোবৃত্তি, তাহলে নগদ অর্থের চাহিদাটি বেশি হয়ে থাকে। এরপর হচ্ছে আয় প্রাপ্তির ধরন। এটা একটু তোমাদের বোঝার বিষয় আছে যে আয় প্রাপ্তির ধরন মানে দেখবে যে কেউ কেউ হচ্ছে মাসিক বেতন পায়, আবার কোনো খানে কিন্তু সাপ্তাহিক বেতনেরও প্রচলন আছে। এখন দেখা যায় যদি আয় প্রাপ্তির মেয়াদ এরকম এক মাসে একবার শেষে আমি বেতনটা পাবো, এরকম যদি সিস্টেম থাকে তাহলে কিন্তু অর্থের চাহিদাটা বেশি হয়ে থাকে, মানুষের নগদ অর্থ হাতে ধরার প্রবণতা বেশি থাকে, কারণ আমাকে সারা মাস ধরে খরচ করতে হবে। আর যদি আমি প্রতি সপ্তাহে বেতন পাই তাহলে দেখা যাবে যে নগদ অর্থের চাহিদাটা কমে যায়, অর্থের চাহিদাটা কমে যায়। মুদ্রা বাজার। মুদ্রা বাজার কিন্তু অনেকটাই মানে নির্ভর করে মানুষের যে অর্থের চাহিদাটা কি করবে। যদি উন্নত হয় মুদ্রা বাজারটা তাহলে দেখা যায় যে মানুষের হাতে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা কমে যায়, অর্থাৎ অর্থের চাহিদাটা তখন কিন্তু কমে যায়। আর যদি দেখা যায় যে না আমাদের মুদ্রা বাজার অনুন্নত, তাহলে আবার দেখা যায় তখন মানুষের অর্থের চাহিদাটা একদমই দেখা যায় বৃদ্ধি পেয়ে যায়। এটি হচ্ছে মুদ্রা বাজারের সঙ্গে তাহলে বিপরীত ভাবে সম্পর্কিত। উন্নত হলে মানুষ হাতে কম ধরে রাখতে চায় অর্থ, তখন মুদ্রা বাজারে সে বিনিয়োগ করে ফেলে। তারপরে হচ্ছে দাম স্তর বা প্রাইস লেভেল। এটা নিজেরাও বুঝি আমরা যে যদি মনে করি যে এখন দাম বাড়বে, মুদ্রাস্ফীতি হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তখন আমি কি করব, অবশ্যই আমার হাতে বেশি টাকা রাখতে আমি চাইবো, কারণ আমাকে তখন বেশি দাম দিয়েই জিনিস কিনতে হবে, এটা চিন্তা করে আমি হাতে টাকা বেশি রাখতে হবে। আর যদি দাম স্তর কমে থাকে বা মুদ্রা সংকোচন দেখা যায়, তখন বুঝবো যে কম টাকা দিয়ে আমি বাজার করতে পারবো, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি কম টাকা হাতে ধরে রাখতে চাইবো। এরপরে হচ্ছে যে প্রত্যাশা। প্রত্যাশা অর্থের চাহিদাকে নানাভাবে, আমি যদি মনে করি যে দাম বৃদ্ধি পাবে ভবিষ্যতে, আয় বৃদ্ধি পাবে ভবিষ্যতে, ব্যবসায় লোকসান হবে, এইগুলো কিন্তু নগদ অর্থের চাহিদাকে পজিটিভলি এবং নেগেটিভলি দুই ভাবেই প্রভাবিত করে অর্থের চাহিদাটা। বা কোনো ক্ষেত্রে দেখা যায় যে অর্থের চাহিদাটা বেড়ে যাবে, অর্থাৎ দাম বৃদ্ধির প্রত্যাশা থাকলে নগদ অর্থের চাহিদা বেড়ে যাবে, আর আয় বৃদ্ধির প্রত্যাশা থাকলেও আমি একটা এরকম করবো। কিন্তু ব্যবসায় যদি লোকসানের সম্ভাবনা থাকে, প্রত্যাশা থাকে, তাহলে আবার আমি নগদ অর্থটাকে কিভাবে রাখবো, যে আমি এখন নগদ অর্থ খরচ করে ফেলবো না জমিয়ে রাখবো, তখন আমি
ডিসিশন একটা চেঞ্জ করে ফেলবো। এরপর হচ্ছে ব্যাংক ব্যবস্থা। ব্যাংক ব্যবস্থা আসলে এই অর্থের চাহিদাকে সত্যি সত্যি অনেক বেশি প্রভাবিত করে, কারণ উন্নত ব্যাংকিং ব্যবস্থা এখন আমরা দেখতে পাই সর্বত্র, এবং এর ফলে দেখা যাচ্ছে যে আমরা সবাই প্রায় ক্রেডিট কার্ড, ভিসা কার্ড এই সমস্ত সুবিধা পাই। এই সুবিধাগুলো পাওয়ার জন্য কিন্তু মানুষের নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাটা অনেক কমে গিয়েছে, কারণ আমার এখন হাতে টাকা ধরে রাখার কোনো দরকার নেই। আমি ঘর থেকে বেরোলেই এটিএম বুথ পাচ্ছি এবং সেখানে গিয়ে অতি সহজেই যখনই আমার প্রয়োজন আমি টাকা তুলে ফেলতে পারছি। সুতরাং উন্নত যদি ব্যাংকিং ব্যবস্থা হয় তাহলে নগদ অর্থের চাহিদা কম হয়, আর যদি ব্যাংকিং ব্যবস্থা অনুন্নত বা সুবিধা না থাকে তাহলে মানুষ তখন নগদ অর্থ বেশি হাতে ধরে রাখতে চায়। এরপর যেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা, এবং এই সামাজিক নিরাপত্তাটার ব্যাপারে যে কোনটার সাথে রিলেটেড বেশি সেটা হচ্ছে আমাদের যে সতর্কতামূলক চাহিদাটি বলেছিলাম সেটির সাথে রিলেটেড। যদি দেখা যায় যে সামাজিক নিরাপত্তাটা কি আমাদের বিভিন্ন ধরনের যে আমি হসপিটালে গেলে আমার ট্রিটমেন্টটা আমি ফ্রি পাবো, এই ধরনের যদি একটা সামাজিক নিরাপত্তা আমি পাই তাহলে দেখা যায় তখন কিন্তু আমি নগদ অর্থের চাহিদাটা কম করব। যে আমার চাকরি চলে গেলে সরকার আমাকে একটা ভাতা দিবে, তাহলেও আমি কি করব, নগদ অর্থের চাহিদাটা আমার হাতে কাছে কম থাকবে, কারণ আমি তখন মনে করব যে আমার আমি অসুস্থ হলে যেহেতু চিকিৎসার খরচ হবে না, সুতরাং আমার হাতে টাকা রাখতে হবে না। সুতরাং এই কারণে তখন দেখা যায় যে নগদ অর্থের চাহিদাটা কিছুটা কমে যায়। আর যদি দেখা যায় যে সামাজিক নিরাপত্তা কমে যায় তখন আবার কি করবে মানুষ, যে লেনদেন চাহিদাটা বর্তমানের জন্য কম করে, বা ভবিষ্যতের জন্য দেখা যাবে তখন তারা অর্থটা জমিয়ে রাখার একটা সম্ভাবনা থাকে। আবার সামাজিক নিরাপত্তা থাকলে আবার দেখা যায় যে কোনো কোনো সময় যে ভবিষ্যতের যে আমি বৃদ্ধ বয়সে আমাকে সরকার দেখবে ওরকম ব্যবস্থা আছে, তখন যদি হয় তাহলে আবার কিন্তু বর্তমানে লেনদেনের চাহিদাটা বেড়ে যাবে, কারণ তখন মনে করবে যে আমার তো ভবিষ্যতে সরকারি দেখবে আমার কোনো চিন্তা ভাবনা নেই, সুতরাং আমি আমার সব অর্থ খরচ করে ফেলি। সুতরাং এটা হচ্ছে ডিপেন্ডস করে যে সামাজিক নিরাপত্তা অবস্থাটা কেমন, তার উপর নির্ভর করে আমাদের অর্থের চাহিদাটা, নগদ অর্থের চাহিদাটা বাড়তেও পারে কমতেও পারে। তাহলে এগুলি হচ্ছে আমাদের মূলত অর্থের চাহিদা নির্ধারক। তার মাঝখানে আমরা বললাম যে প্রধান দুটি নির্ধারকই আসলে হচ্ছে জাতীয় আয় এবং সুদের হার। এই দুটোর দ্বারাই একটি দেশের আমাদের নগদ অর্থের চাহিদা মূলত বেশি প্রভাবিত হয়। এছাড়াও যে অন্যান্য উপাদানগুলোর কথা বললাম তারাও মোটামুটি এই ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আচ্ছা, এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদ। এই যে আমরা একটা বললাম যে অর্থের ফটকা চাহিদা, এই অর্থের ফটকা চাহিদাটা কার সঙ্গে নির্ভর করে? আমরা বলেছি অর্থের ফটকা চাহিদাটা নির্ভর করে সুদের হারের উপর, এবং আমরা দেখলাম যে সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্কটা হচ্ছে অনেক বিপরীতমুখী, অর্থাৎ সুদের হার কমলে আমরা দেখেছি অর্থের ফটকা চাহিদা বাড়ে, এবং দেখবো যে এক নামতে নামতে সুদের হার নামতে নামতে একটা ন্যূনতম সীমা থাকে, এই নিম্নের যে সীমাটা আছে এরপরে সুদের হার আর কমানো যায় না, কারণ আমরা জানি যে সুদের হার বিভিন্ন কারণে শূন্য কখনোই শূন্য হতে পারে না। সুতরাং এই যে নিম্নতর সুদের হারের কথা আমরা বললাম, এই নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয়ে যায়, এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষে সমান্তরাল হয়ে যায়, এবং কেইন্স এই অবস্থাটাকেই বলেছেন হচ্ছে তারল্য ফাঁদ। আচ্ছা, তাহলে আমরা এভাবে বলি পারি নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে, সেটিকে আমরা বলছি কি অর্থের ফটকা চাহিদার যে অংশটাকে আমরা স্থিতিস্থাপক হয়ে ভূমি অক্ষ সমান্তরাল হয়ে যায় সেটাকে আমরা বলছি তারল্য ফাঁদ। এটিকে আমরা কি হিসেবে অভিহিত করছি? তাহলে এটিকে আমরা বলছি তারল্য ফাঁদ। তাহলে এই সংজ্ঞাটি আরেকটু আবার আমি বলি তোমাদেরকে যে তারল্য ফাঁদটা কি। সেটি হচ্ছে যে নিম্নতম একটি সুদের হারে যখন আমরা দেখি যে সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয়ে ভূমি অর্থের ফটকা চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে, সেটিকে আমরা বলছি অর্থে তারল্য ফাঁদ, এবং এটিকে কেইন্স এই নামটি দিয়েছেন, অর্থের তারল্য ফাঁদ নামটি দিয়েছেন হচ্ছে কেইন্স। তারল্য ফাঁদের এই যে আমরা কথাটি বললাম সেটি এখন আমরা একটু চিত্রে দেখি। চিত্রে আমরা দেখতে পাবো যে এখানে আমরা ভূমি অক্ষে দেখাবো অর্থের ফটকা চাহিদা আর লম্ব অক্ষে দেখাচ্ছে হচ্ছে সুদের হার, এবং এই যে আমাদের এই রেখাটি এখানে চলে আসছে এই রেখাটি হচ্ছে আমাদের
আমরা দেখলাম যে অর্থের ফটকা চাহিদা কেমন ছিল, আমাদের এরকম ছিল না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর নট সুদের হারে একটা আছে অবস্থান, এবং এই সুদের হারে আমাদের অর্থের ফটকা চাহিদা হচ্ছে এম নট পরিমাণ। ঠিক আছে, সুদের হার যখন আর নট তখন আমাদের অর্থের ফটকা চাহিদা হচ্ছে এম নট। এটি আমরা এ বিন্দু দ্বারা দেখিয়েছি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যখন সুদের হার হয়েছে আর1, তখন আমাদের অর্থের ফটকা চাহিদা হচ্ছে M1, যেটি আমরা বি বিন্দু দিয়ে দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখানে যে আর1 সুদের হারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কি হয়েছে, সুদের হার কমে গিয়েছে, অর্থাৎ আর নট থেকে সুদের হার আমাদের কমে আর1 হয়ে গিয়েছে। এখানে আমাদের সুদের হারটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম কমে গিয়েছে। আর আমাদের সুদের হারটি এভাবে কমে যাওয়ার কারণে আমরা দেখতে এখান থেকে আমাদের এটা কমে গিয়েছে, আর এখানে আমার ফটকা অর্থের চাহিদাটি বেড়ে গিয়েছে। এবং এই ন্যূনতম সুদের হারের পরে আমরা দেখছি সুদের হার আর কমানো যাচ্ছে না, এরপরে আর কমছে না, কেননা এই যে সুদের হার, এই আর1 সুদের হারে দেখা যাচ্ছে যে আমাদের যে অর্থের ফটকা চাহিদাটি আছে সেটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে গিয়েছে। এবং এই বি বিন্দুর পরে অর্থের ফটকা চাহিদা রেখাটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভূমি অক্ষের এই যে সমান্তরাল হয়ে যাচ্ছে। আমরা যদি এটি দেখি এখানে যে এই রেখাটি এখানে কি হয়েছে, ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গিয়েছে। এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গিয়েছে। এবং এটুকুই হচ্ছে আমাদের বলা হয় যে তারল্য ফাঁদ। এটুকু আমাদেরকে কি বলা হয়, যে এই যে বিসি অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে আমরা বলি তারল্য ফাঁদ হিসাবে এটাকে অভিহিত করা হয়। এটুকু হচ্ছে আমাদের লিকুইডিটি ট্র্যাপ। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি অর্থের ফটকা চাহিদা রেখার বি বিন্দুর যে পরের অংশটুকু, এই বিসি অংশটুকু আছে, সেই অংশটাই আমাদের তারল্য ফাঁদ হিসাবে পরিচিত। অর্থাৎ নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং ফটকা চাহিদা রেখা কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। এই অবস্থাটিকে কেইন্স আমাদের অভিহিত করেছেন তারল্য ফাঁদ নামে। এখন এই তারল্য ফাঁদ যে আমরা জানলাম, এটি হচ্ছে যে কেন আমরা এই তারল্য ফাঁদ সম্পর্কে জানবো, বা আমাদের অর্থনীতিতে এই তারল্য ফাঁদের ভূমিকাটি কি সেটি সম্পর্কে চলো এখন একটু জানি আমরা। প্রথমে আমরা দেখবো যে কেন তারল্য ফাঁদের দরকার। সুদের হার কখনো শূন্য হতে পারে না। আমরা ক্লাসিক্যালদের কথা যদি একটু মনে করি, ওনারা মনে করেছিল যে ইনভেস্টমেন্ট এবং সেভিংস ইকুয়াল টু যখন সমান হবে সঞ্চয় এবং বিনিয়োগ, তখন এই শর্তেই আমাদের সুদের হার যে কোনো স্তরে কিন্তু নির্ধারিত হতে পারে, এমনকি তাদের মতো এটা শূন্য হতে পারে। কিন্তু অর্থবাজারে তারল্য ফাঁদ দেখা দিলে আমরা দেখি যে সুদের হার আসলে নির্দিষ্ট অবস্থান নিচে আর নামতে পারে না। অর্থাৎ সর্বনিম্ন সুদের হারে অর্থের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ায় সুদের হার কমে শূন্য হতে পারে না। জিনিসটা তোমরা তো দেখলে যে আমরা আর নিচের 1 যেটা ছিল, আর1 যে সুদের হার আছে, এর নিচে কিন্তু আমরা আর আসতে পারছি না। সুতরাং এখানে এই অবস্থায় আর নিচে নামতে না পারা যাওয়ার কারণেই দেখা যায় যে সুদের হার শূন্য কখনো হতে পারে না। অর্থাৎ একটা নির্দিষ্ট সুদের হারে নামার পরে দেখা যাচ্ছে অর্থের যে চাহিদাটা আছে সেটা সম্পূর্ণ ফটকা চাহিদা অস্থিতিস্থাপক হয়ে যায়, সেই সম্পূর্ণ চাহিদা রেখাটা দেখা যাবে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে, সেই জন্য এই শূন্যের হার হতে পারে না। আচ্ছা, তারপরে আমরা জানবো যে যেটা সেটা হচ্ছে মন্দা ডেকে আনে। এই যে তারল্য ফাঁদের আমরা উপস্থিতিটা দেখলাম, এটি কিন্তু অর্থনীতিতে মন্দা ডেকে আনে। কারণ তারল্য ফাঁদের কারণে আমরা দেখছি যে সুদের হার আর কমানো যাচ্ছে না, আর সুদের হার যদি না কমে আর, তাহলে কিন্তু কি হবে, আর বিনিয়োগও বাড়বে না। আর বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে, উৎপাদন আয় স্তর কমে যাবে, দাম স্তর কমে যাবে, এবং এই কারণে দেখা যায় যে মন্দা ধীরে ধীরে চলে আসবে। এছাড়া সর্বনিম্ন সুদের হারে বন্ডের মূল্য কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে। সুতরাং জনগণ বন্ড না কিনে হাতে সমস্ত অর্থ ধরে রাখবে, ফলে দেখা যাবে অর্থনীতিতে বিনিয়োগযোগ্য অর্থ থাকবে না। সুতরাং অর্থনীতিতে মন্দা চলে আসবে। তাহলে দুটো কারণে হবে, এক হচ্ছে যে তারল্য ফাঁদের কারণে সুদের হার কমানো যাবে না, যার ফলে বিনিয়োগ কমে যাবে। দ্বিতীয় হচ্ছে মানুষ যেহেতু সর্বনিম্ন সুদের হারে বন্ডের মূল্য সর্বোচ্চ হয়ে যায়, তখন জনগণ বন্ড ক্রয় না করে নগদ অর্থ হাতে ধরে রাখে, যার ফলে বিনিয়োগযোগ্য অর্থের ঘাটতি দেখা দেয়। এরপরে আমরা দেখলাম যে পূর্ণ নিয়োগ ধারণার অসরতা প্রমাণ করে হচ্ছে হলো আমাদের এই তারল্য ফাঁদ। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলছিলেন যে একটা ধনাত্মক সুদের হারে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা যদি হয়,
তাহলে অর্থনীতি স্বয়ংক্রিয় উপায়ে পূর্ণ নিয়োগ অর্জন করতে পারবে, সম্ভব হবে। কিন্তু অর্থবাজারে যদি তারল্য ফাঁদ দেখা দেয় তাহলে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে একটা ব্যবধান দেখা দেয়, যার ফলে অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয় না। সুতরাং তারল্য ফাঁদ যে ক্লাসিক্যালরা বলছিলেন যে স্বয়ংক্রিয় পূর্ণ নিয়োগ হবে, সেটার অসরতা, অর্থাৎ এটা পসিবল না। আমাদের যেহেতু সুদের হার আর নামতে পারবে না, সুতরাং আমাদের সঞ্চয় আর বিনিয়োগ একটা দেখা যাবে যে গ্যাপ রয়ে গেছে, এবং যার ফলে পূর্ণ নিয়োগ করা সম্ভব হবে না। এরপরে আমরা দেখবো যে আর্থিক নীতির অকার্যকারিতা প্রমাণ করে। আমরা আর্থিক নীতি দেয়া হচ্ছে আমাদের ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যেটি থাকে কোন দেশে আর্থিক নীতি ঘোষণা করে। দেখা আর্থিক নীতির মাধ্যমে কি করে যে কোন দেশের অর্থের যোগানটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এখন আমাদের অর্থের যোগান বেশি প্রয়োজন না কম প্রয়োজন সেটি নির্ধারণ করে দেয়া হচ্ছে আর্থিক নীতি কোন দেশের। তো এই যে আর্থিক নীতিতে আছে যে অর্থের যোগান, আর্থিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য কোন দেশে অর্থের যোগান কেমন হওয়া প্রয়োজন, এটি আর্থিক নীতি নির্ধারণ করে দেয়। তখন দেখা যায় যে এই আর্থিক নীতিটা পুরোপুরি অকার্যকর হয়ে যায় কেন, যদি তারল্য ফাঁদ থাকে। কারণ তারল্য ফাঁদ অবস্থায় একটা ন্যূনতম সুদের হারে দেখা যায় বন্ডের দামটি সর্বোচ্চ অবস্থায় চলে যায়। এই অবস্থায় অর্থের চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়। সুতরাং তখন অর্থের যোগান যতই বৃদ্ধি করা হোক না কেন, বাজারের সুদের হারকে সেটা প্রভাবিত করতে পারে না। ফলে দেশের আয়, নিয়োগ, উৎপাদন, দাম স্তর কোনোটাই পরিবর্তিত হয় না। সুতরাং আর্থিক নীতিটি ব্যর্থ হয়ে যায়। এটা আমরা একটু দেখি, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। এখানে আমাদের ভূমি অক্ষে হচ্ছে অর্থের লেনদেন জনিত চাহিদা, আর লম্ব অক্ষে আমরা সুদের হার দেখাচ্ছি। এটি আমাদের যে রেখাটি আছে আমাদের অর্থের চাহিদা, সেখানে আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে তারল্য ফাঁদ দেখা দিয়েছে। এই রেখার এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি তারল্য ফাঁদ দেখা দিয়েছে। আর MS1 হচ্ছে আমাদের অর্থের যোগান রেখা, ঠিক আছে। এখন এই MS1 হচ্ছে আমাদের অর্থের প্রথম যোগান রেখা, এবং এখানে আমাদের সুদের হার হচ্ছে R2। আচ্ছা, এই অবস্থায় অর্থের চাহিদা হচ্ছে OM1 পরিমাণ। এরপরে এই অবস্থায় সরকার মনে করলো যে সুদের হার আরো কমাবে, সেজন্য তিনি কি করলেন, অর্থের যোগান বৃদ্ধি করে OM2 পর্যন্ত নিয়ে গেলেন। তো সেখানে দেখা গেল আচ্ছা ঠিক আছে, আমাদের সুদের হার কমে R1 হয়ে গেল। এটি কিন্তু এখনো কিন্তু আমাদের এই রেখায় তারল্য ফাঁদ এই অংশে কিন্তু দেখা দেয়নি এখানে আমাদের, সুতরাং সেই অংশ এখন দেখা যাচ্ছে যে এটি কমছে। এরপরে হচ্ছে সরকার আরো অর্থের যোগান বৃদ্ধি করলেন সুদের হার কমানোর জন্য, সেটি আমরা দেখলাম অর্থের যোগান বৃদ্ধি পেয়ে হলো M3 পরিমাণ, এবং তখন আমাদের সুদের হার কমে হচ্ছে R0 পরিমাণ হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু দেখো যে এইখান পর্যন্ত আমাদের সুদের হার কমে আসলো R2 থেকে R1, R0 হলো। এখানে আমাদের তারল্য ফাঁদ কিন্তু অলরেডি এখন দেখা দিয়েছে। তো এই অবস্থার পরে যদি সরকার আর অর্থের যোগান বৃদ্ধি করে তাহলে কিন্তু আর সুদের হার কমানো সম্ভব হবে না। সুতরাং আর্থিক নীতি অনুসারে অর্থের যোগান বাড়িয়েও সরকার সুদের হার আর কমাতে এখানে কিন্তু পারবে না। তাহলে দেখো যে এখানে যদি সরকার আরো অর্থের যোগান এখানে বৃদ্ধিও করে আমরা দেখি, তাহলে কিন্তু কি দেখবো যে সুদের হার কিন্তু কমছে না, এই R0 স্তরেই রয়ে গিয়েছে। সুতরাং এই যে আর্থিক নীতির প্রয়োগটা কখন পর্যন্ত সম্ভব হলো, যখন পর্যন্ত আমরা দেখলাম যে তারল্য ফাঁদ দেখা দেয়নি। তারল্য ফাঁদ দেখা দেওয়ার পরে কিন্তু এই আর্থিক নীতি এখানে পুরোপুরি কি হয়ে গেল, অকার্যকর হয়ে গিয়েছে। সুতরাং তারল্য ফাঁদের উপস্থিতি আমরা বলতে পারি আর্থিক নীতির অকার্যকারিতা প্রমাণ করে। সবশেষে আমরা দেখছি যে সঞ্চয় ও বিনিয়োগের সমতা অসম্ভব। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছিলেন যে সুদের হার যদি নমনীয় হয় তাহলে একটা নিচের দিকে সহজে নামতে পারে, তাহলে মূলধন বাজারে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সমতা অর্জিত হবে। কিন্তু অর্থবাজারে তারল্য ফাঁদ দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা অর্জিত হয় না। এটি আমরা এখন একটু চিত্রে দেখতে পারি। এখানে আমরা দুটো চিত্র পাশাপাশি নিয়েছি, A এবং B। প্রথম চিত্রে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি অর্থের ফটকা চাহিদা এবং লম্ব অক্ষে সুদের হার, আর B চিত্রে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি সঞ্চয় ও বিনিয়োগ, আর লম্ব অক্ষে দেখিয়েছি সুদের হার। এটি আমাদের সেভিংস কার্ভ, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কার্ভ, এবং এর সাহায্যে আমরা দেখছি যে এই বিন্দুতে দুটো পরস্পর কাট করে আমাদের এখানে সুদের হার নির্ধারিত হয়েছে R1, এবং চাহিদা হচ্ছে আমাদের এখানে সঞ্চয় এবং বিনিয়োগের সমতায় এখানে হচ্ছে OM। তাহলে আমাদের সুদের হার হচ্ছে এখানে R1 পরিমাণ, ঠিক আছে। আচ্ছা,
তাহলে সুদের হারের সমতা হওয়া দরকার ছিল কত, আমরা বললাম R1, কিন্তু আমরা দেখি যে অর্থবাজারে যদি তারল্য ফাঁদ দেখা দেয় তাহলে তোমরা দেখো যে R0-এই কিন্তু তার এখানে দেখা দিচ্ছে তারল্য ফাঁদ। অর্থাৎ আমাদের যদি এখানে আমরা দেখি খেয়াল করে যে আমাদের R1 সুদের হারে যদি আমরা আসি তাহলে আমাদের R1-এ হওয়া দরকার ছিল রেখাটা এইখানে, হলে আমাদের সুদের হারের সঙ্গে এটি হতো, কিন্তু তারল্য ফাঁদ দেখা দিল তার পূর্বে R0 বিন্দুতে, এটি এর নিচে আর নামতে পারছে না। তারল্য ফাঁদ দেখা দিলে কিন্তু সুদের হার সেটি আর নিচে নামতে পারছে না, তখন আমাদের অবস্থাটা কি দাঁড়ায় দেখি আমরা। এই R0 যে সুদের হার আছে সেখানে দেখো আমাদের এখানে CD পরিমাণ একটি গ্যাপ দিয়ে দেখা দিয়েছে। সুতরাং এই যে আমরা এখানে দেখছি যে এই যে সঞ্চয় বিনিয়োগের যে ব্যবধানটি এই CD পরিমাণ সেটি দেখা গেল এই R0 সুদের হার। এটা যদি সুদের হার নামতে পারতো তাহলে সেই সমতা হতো, কিন্তু এখানে সমতা সম্ভব হয়নি। সুতরাং এই যে সঞ্চয় এবং বিনিয়োগের অসমতা সেটি কারণ তারল্য ফাঁদের কারণেই দেখা দিল। সুতরাং দেখা যাচ্ছে যে একটি অর্থনীতির জন্য আসলে তারল্য ফাঁদ খুবই মানে গুরুত্বপূর্ণ। এই তারল্য ফাঁদের কারণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি। এখন আমরা যেটা জানবো সেটি হচ্ছে আমাদের সাপ্লাই অফ মানি বা অর্থের যোগান সম্পর্কে। আমরা যখন সংজ্ঞাগুলো পড়ছিলাম তখন কিন্তু একটু আমরা পড়েছিলাম যে অর্থের যোগান কাকে বলে বা একটু আমরা একটু জেনে ফেলেছিলাম। তাহলে এখন আমরা পুরোপুরি ভাবে জানি যে কোন দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিকে সাধারণত আমরা বলি অর্থের যোগান। প্রচলিত অর্থে মুদ্রার যোগান বলতে আমরা আসলে বাজারে প্রচলিত সকল প্রকার কাগজের নোট এবং ধাতব মুদ্রার সমষ্টিকে বোঝানো হয়। আবার বাণিজ্যিক ব্যাংকের যে চাহিদা আমানত জমা অর্থ প্রচলিত মুদ্রার অন্তর্ভুক্ত। সুতরাং প্রচলিত মুদ্রা অর্থাৎ কাগজি নোট এবং ধাতব কয়েন এবং চাহিদা আমানতের সমষ্টিকে আমরা বলছি অর্থের যোগান হিসেবে। আমরা তাহলে বলতে পারি অর্থের যোগান কি? একটি দেশে একটা নির্দিষ্ট সময়ে প্রচলিত মুদ্রা অর্থাৎ কারেন্সি এবং চাহিদা আমানতের মুদ্রা কারেন্সি এবং চাহিদা আমানের সমষ্টিকে বলা হয় অর্থের যোগান। তাহলে অর্থের যোগান বলতে আমরা বলছি একটা নির্দিষ্ট সময় হবে, একটা দেশ হবে এবং সেখানে সেই যে প্রচলিত মুদ্রা থাকবে এবং চাহিদা আমানত থাকবে তার সমষ্টিকে আমরা বলছি অর্থের যোগান। অর্থাৎ অর্থের যোগান আমরা বলতে পারি কারেন্সি অন হ্যান্ড আর ডিমান্ড ডিপোজিট, এই দুটো মিলেই হচ্ছে আমাদের সাপ্লাই অফ মানি বা অর্থের যোগান। অধ্যাপক ফ্রিডম্যান বলেছেন অর্থের যোগান বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝানো হয়। অর্থাৎ ফ্রিডম্যানের মতে আবার আমরা আগেরটাই শুধু চাহিদা আমানতের কথা বলেছিলাম, ফ্রিডম্যান সেটিকে আরেকটু বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন। উনি কিন্তু আবার মেয়াদি আমানতকেও অর্থের যোগানের অংশ বলে উনি অন্তর্ভুক্ত করে ফেলেছেন। তাহলে অর্থের যোগান বলতে আমরা জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টি সেটিকেও বলতে পারি। এটা একটু বিস্তৃত অর্থে, আর আগেরটি ছিল সংকীর্ণ অর্থে অর্থের যোগান। তাহলে এখানে আমরা দেখলাম অর্থের যোগান হচ্ছে আমাদের কারেন্সি অন হ্যান্ড, ডিমান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট, এর সমন্বয় হচ্ছে আমাদের অর্থের যোগান। অধ্যাপক জে গার্লি এবং E.S. শ বলেছেন যে অর্থের যোগান বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত, মেয়াদি আমানত এবং অন্যান্য আর্থিক সম্পদের সমষ্টিকেও বোঝায়। অর্থাৎ উনি তাহলে অর্থের যোগানটাকে আরো একটু বিস্তৃত করলেন। উনি চাহিদা আমানত, মেয়াদি আমানতের সঙ্গে অন্যান্য যে আর্থিক সম্পদ আছে সেটিকেও এর অন্তর্ভুক্ত করে ফেলেছেন। তাহলে আছে MS ইকুয়াল টু আমাদের কারেন্সি অন হ্যান্ড, ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট এবং আদার্স যে অ্যাসেটস আছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করেছেন কে? জি গার্লি এবং শ। ওনাদের মতে তাহলে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত, মেয়াদি আমানত এবং অন্যান্য আর্থিক সম্পদের সমষ্টিকে আমরা বলছি অর্থের যোগান। তো এই অর্থের যোগান যেটি আছে সেটির নির্ধারক গুলো কি কি, এখন আমরা চলো উপাদানগুলো কি কি আমরা এখন সেগুলো জানবো। অর্থের যোগানের প্রধান উপাদান তিনটি: জনগণের হাতে রক্ষিত অর্থ, চাহিদা আমানত এবং মেয়াদি আমানত। এই তিনটি হচ্ছে আমাদের অর্থের যোগানের উপাদান। তো প্রথমে আমরা জানি যে আমাদের
যে কথাগুলো বলছি যে জনগণের হাতে রক্ষিত অর্থটা কি। জনগণের হাতে রক্ষিত অর্থ বলতে কেন্দ্রীয় কর্তৃক ইস্যুকৃত অর্থ, সরকার কর্তৃক কম মূল্যের নোট ও ধাতব মুদ্রা সমূহ যে গচ্ছিত আছে সেটাকে বোঝায়। আবার জনগণের হাতে যে রক্ষিত অর্থ আছে সেটার সঙ্গে আমরা বলতে পারি যে একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত কারেন্সি নোট এবং ধাতব মুদ্রা। আমরা জনগণের হাতে রক্ষিত অর্থ যেটি সেটি সম্পর্কে জানলাম। সেখানে আমরা বলেছিলাম যে জনগণের হাতে রক্ষিত অর্থ বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অর্থ, সরকার কর্তৃক কম মূল্যের নোট ও ধাতব মুদ্রা সমূহ গচ্ছিত রাখাকে বোঝায়। সুতরাং জনগণের হাতে রক্ষিত মুদ্রা আমরা বলছি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত কারেন্সি নোট এবং ধাতব মুদ্রা। আর এছাড়া আমরা আরেকটি জিনিসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগে রক্ষিত কারেন্সি নোট এবং বাণিজ্যিক ব্যাংকের ভল্টে রক্ষিত নোট। এটি হচ্ছে একসাথে আমাদের জনগণের হাতের অর্থনীতি। এরপরে যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমাদের চাহিদা আমানত বা ডিমান্ড ডিপোজিট। সেটি হচ্ছে মানুষ তার আয়ের একটা অংশ আমরা জানি যে সঞ্চয় করে রাখে, এবং সঞ্চিত যে অর্থটা থাকে আমরা বিভিন্ন ব্যাংকে কিন্তু চাহিদা আমানত হিসেবে জমা রাখি। আমানত সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে আমাদের একটা হচ্ছে চলতি আমানত, একটা হচ্ছে সঞ্চয় আমানত, মেয়াদি আমানত এরকম থাকে। তো এই চাহিদা আমানত হিসেবেও কিন্তু আমরা জমা করে রাখি। তো এই চাহিদা আমানতের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেটি হচ্ছে আমাদের যে আন্তঃব্যাংক ব্যতীত সকল যে চলতি হিসাবগুলো আছে সেগুলো এটার অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে সকল নগদ ঋণের হিসাব, মেয়াদ উত্তীর্ণ যে মেয়াদি হিসাবগুলো আছে, মেয়াদি হিসাবের মাঝখানে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সেটিও আবার চাহিদা আমানতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তলবি হিসাব, তারপর বিভিন্ন যে অদাবিকৃত হিসাব আছে, কিছু হিসাব আছে যেগুলো কোনো কেউ দাবি করতে আসে নাই, সেটিও চাহিদা আমানতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং পেমেন্ট অর্ডার, ডিমান্ড ড্রাফট, প্রদেয় বিল, এগুলো হচ্ছে আমাদের চাহিদা আমানতের অংশ। এগুলো সবগুলোই কি যে অর্থের যোগানের উপাদান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। আরেকটি হচ্ছে সঞ্চয় হিসাবের চাহিদা আমানত অংশ। সঞ্চয় হিসাবে আমরা যেটা রাখি তার একটি অংশ আবার চাহিদা আমানত হিসেবে বিবেচিত হয়, সেটিও আমাদের এই চাহিদা আমানতের অন্তর্ভুক্ত হচ্ছে। তো এটি হচ্ছে চাহিদা আমানত বা ডিমান্ড ডিপোজিট। অর্থের আমাদের যে উপাদানগুলো বলছি তার মাঝখানে এটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে আমাদের মেয়াদি আমানত। একটা নির্দিষ্ট সময়ে মেয়াদের জন্য জনগণ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখায় যে অর্থগুলো জমা রাখে তাকে বলা হয় মেয়াদি আমানত। এখন এই মেয়াদি আমানতের অংশ কি কি? ব্যাংক ব্যতীত গ্রাহকের জমাকৃত স্থির আমানত, গ্রাহকরা যে স্থির আমানতটা রাখে সেটা। দ্বিতীয়ত হচ্ছে বিশেষ নোটিশে উত্তোলনযোগ্য আমানত করা যায় যেগুলো সেগুলো। তারপর হচ্ছে সঞ্চয় হিসাবের মেয়াদি অংশ। আগের অংশে আমরা দেখলাম যে সঞ্চয় হিসাবের যে একটা আমাদের অংশ ছিল, সেখানে ছিল সঞ্চয় হিসাবে চাহিদা আমানতের অংশ, সেটি ছিল আমাদের চাহিদা আমানতের হিসাবে থাকবে। আর সঞ্চয় হিসাবের যে মেয়াদি অংশ সেটি আমাদের মেয়াদি আমানতের অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে স্বল্প মেয়াদি আমানত হিসাবের অর্থ। তারপরে আরেকটি আছে বিভিন্ন স্থায়ী আমানত সমূহ, এবং আরেকটি হলো যে চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড এবং বীমা। এই সবগুলোই হচ্ছে আমাদের মেয়াদি আমানতের অংশ। সুতরাং আমরা বলতে পারি যে অর্থের যোগানের যে উপাদান জানলাম সেটি হচ্ছে মূলত আমাদের তিন ধরনের। সেটি হচ্ছে একটা জনগণের হাতে রক্ষিত অর্থ, আরেকটা হচ্ছে চাহিদা আমানত, আরেকটি হচ্ছে মেয়াদি আমানত। এখন আমরা বলছিলাম যে চাহিদা আমানত যেটি ছিল আমাদের সেটা হচ্ছে প্রথমত আমরা যেটা বলেছিলাম যে আমাদের জনগণের হাতে রক্ষিত মুদ্রা সম্পর্কে। সেখানে আমরা দেখেছি যে কাগজের নোট, কারেন্সি, ধাতব মুদ্রা, এগুলো হচ্ছে আমাদের জনগণের হাতে রক্ষিত অর্থের মাঝখানে। আর চাহিদা আমানতে ছিল কি কি যে ব্যাংকে জমাকৃত গ্রাহকদের সেই আমানতের টাকাটা যেটা জনগণ চাহিদা মাত্রই কি করে উত্তোলন করতে বাধ্য থাকে, সেটা হচ্ছে আমাদের চাহিদা আমানতের অংশ থাকে। এবং এটি যে কোনো সময় নগদ অর্থে রূপান্তর করে আমরা লেনদেনের কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, আর চাহিদা আমানতের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেয়াদি আমানত। সেখানে বলছে যে এটি চাওয়া মাত্রই কিন্তু এটি আমরা জানি যে এইটি পরিশোধ দেনা পরিশোধের কাজে বা এই অর্থ ব্যবহার করা যায় না। সুতরাং সংকীর্ণ অর্থে না হলেও বিস্তৃত অর্থে আমরা এই মেয়াদি আমানতকে অর্থ সরবরাহের উপাদান হিসেবে গণ্য করেছিলাম। যখন আমরা এটা সংকীর্ণ অর্থ, বিস্তৃত অর্থ পড়েছি তখন জেনেছি। এবং নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার আগে কিন্তু এই টাকাটি উঠানো যায় না বলে এটাকে আমরা বলেছিলাম মেয়াদি আমানত।
এবং বলা হয় যে মোট অর্থ সরবরাহ থেকে যদি আমরা চাহিদা আমানত এবং জনগণের হাতের মুদ্রা বাদ দিই, সেটা যদি বাদ দিই তাহলে আমাদের কিন্তু আমাদের এই মেয়াদি আমানতটি থেকে যাবে। তাহলে আমরা এই অর্থের যোগানের এই উপাদান সমূহ সম্পর্কে জানলাম। 3টি উপাদানের কথা এখানে বলা হয়েছে। তো এই হলো আমাদের আজকে যে পড়াগুলো ছিল। আমাদের ছিল আজকে যে আমাদের ডিমান্ড ফর মানি সম্পর্কে জানলাম, ডিটারমিনেন্টস অফ মানি সম্পর্কে জেনেছি, তারপরে আমরা জেনেছি লিকুইডিটি ট্যাপ সম্পর্কে, এবং এর পরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে হলো আমাদের যে অর্থের যোগানের উপাদান বা এলিমেন্টস অফ সাপ্লাই অফ মানি সম্পর্কে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখেছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।